বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মায়া, কণ্ঠে অর্পিতা। 2 বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে, সব ভুলেও যাই কখনো। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিদ্রানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে তাও জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া, সর্ষে, বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অচপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকাল ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পানা, শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যিই ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলো, কিন্তু পেট সমানে জ্বলছে। এ সময়ে কোনো বনের ফলও পাওয়া যায় না, চোখে তো পড়লই না। এমন সময় একজন বুড়ো লোক পুকুরে নাইতে এলো। আমাকে দেখে বললে, বাড়ি কোথায় হে? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথাও, আপনি কি সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বললে, বসো বসো, সব ঠিক করে দিচ্ছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। বললে, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমরা থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না। মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে, সব 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? আমি বললাম, থাকতে পারি, কি কাজ করতে হবে? সে বললে, কেন, রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনা খাই, খুব ভালো হবে। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমি মাথা নেড়ে রাজি হতে লোকটি হঠাৎ যেন ভীষণ খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিল। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে, বিশ্রাম করো, অনেক পথ হেঁটে এসেছো, ক্লান্ত। আমি শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে যখন উঠলাম তখন বেলা আর নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উঁকি দিয়ে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললে, চা করো, সাথে একটু চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে। সন্ধ্যার পর বললে, ভাত চড়িয়ে দাও, সরু আতপ চাল আর গাওয়া ঘি, আলু ভাতে, ব্যাস। আমি বললাম, খুব ভালো। আর সে বললে, আচ্ছা, তোমার জন্য একটা ঝিঙের তরকারি করে ফেলো, দেখো রান্নাঘরের পেছনে অনেক ঝিঙে। আর শোনো, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে। আমি বললাম,
তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, ওটাই বলছিলাম। মস্ত বড় বাড়ি, ওপর নিচ মিলে বোধহয় 14-15খানা ঘর, এক টানা বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ওমুড়ো 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবু গাছ। ঝিঙে তুলতে হলে ওই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি খালি হাতেই ঝিঙে তুলতে গেলাম। গিয়ে দেখলাম, বাবা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ বীজ পড়ে গাছ হয়েছে। দেখলাম অনেক ঝিঙে ফলেছে। দেখে বেছে বেছে কটা কচি ঝিঙে তুললাম। হঠাৎ চোখে পড়ল একটা বউ মতো মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছনে ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসার সময় আর দেখতে পেলাম না। নিবারণ চক্রবর্তী বললে, ঝিঙে পেলে? আমি বললাম, আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়েছে দেখছি, আবার লোকজনও তো তুলছে। নিবারণ বিস্ময়ের সুরে বললে, লোকজন কোথায়? আমি বললাম, কেন, রান্নাঘরের পিছনে ওই যে জঙ্গল। সাথে সাথেই নিবারণ চক্রবর্তী বললে, পুরুষ মানুষ নাকি? আমি বললাম, না না, একটা বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল। বললে, কোথায় বউ, চলো দেখি গিয়ে। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই। নিবারণ বললে, কই বউ? আমি বললাম, ওই তো ওখানে ছিল, ওই ঝোপটার কাছে। সে বললে, যত সব, চলো চলো, দিনে দুপুরে তুমি বউ দেখে বেড়াচ্ছ। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়াগাঁয়ের বউঝি দুটো জংলি ঝিঙে তুলতেই বা আসে, তাতে এত খাপ্পা হওয়ার কি আছে? তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন, তখন বুনো ঝিঙে কে নেবে, কে রাখবে, তার খবর কোথায় থাকবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন যাওনি? আমি বুঝলাম না তাতে দোষ কি। বুড়োটা বড় খিটখিটে। বিনা আলোতে যখন আমি সব দেখতে পাচ্ছি, তখন আলো নিয়ে গিয়ে কী লাভ? বুড়ো বললে, না না, সন্ধ্যার পর সর্বদা হাতের কাছে আলো রাখবে। আমি বললাম, কেন? বুড়ো বললে, আমি বলছি তাই, আমার অনেক বয়স জানো তো, যা বলছি মন দিয়ে শোনো। তোমার বয়স কত? আমি বললাম, 37-38 হবে। সে বললে, অনেক কম বয়স, বুঝেছ, আমার এখন 63, যা বলি কান পেতে শোনো। আমি বললাম, আজ্ঞে, নিশ্চয়ই শুনব। রাত্রে শুয়ে আছি, ওপরের ঘরে যেন ঘটঘট শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। কেউ যেন জিনিসপত্র টানাটানি করছে, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, খুব ভারী জিনিস। ভাবলাম, বুড়ো বুঝি বাতিগ্রস্ত মানুষ, কাল সকালে যাবে, এখন থেকে হুড়োহুড়ি করছে, আমাকে বললেই তো হতো। সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো তো অবাক, বললে, আমি? আমি বললাম, হ্যাঁ, অনেক রাতে। বুড়ো খানিকটা ঢুক গেলে বললে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বললাম, আমাকে বললেই তো হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ হয়ে গেল। বেলা 9টার মধ্যে আমি ভাত, ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দেয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার করে বলে গেল, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর, পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোতো, আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে,
ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে। দেখাশুনো করো, ভাবনা নেই। আর একটা কথা, আমি বললাম, সেটা কি? চক্রবর্তী খুড়ো অকারণে সুর খাটো করে বললে, কত লোক ভাঙচি দেবে, কারো কথায় কান দিও না। বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছে ফুল ফুলুরি তুমিই খাবে, 2টো ঘর খোলা রইল তোমার জন্যে। এরপর বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। তো বড় বাড়ির বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়া তো আছেই। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠেরও কষ্ট নেই। 10 টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় আধমন মতো সরু আতপ চালও আছে। গাছ ভরা আম, কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ করে। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরুলাম। বাপরে, কি বন জঙ্গল গাখানার ভেতর! আর এদের যেখানে বাড়ি, তার ত্রিসীমানায় কোনো লোকালয় নাই। জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে 1/2 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভার। আমাকে দেখে বললে, কে গো ঠাকুর, বাড়ি কোথায়? আমি বললাম, এখানেই আছি, ওই যে নিবারণ চক্রবর্তীর বাড়ি। সে বললে, বাবা, সব ছেড়ে শেষকালে নিবারণ চক্রবর্তী কেন? আমি বললাম, এই তো দেখাশোনা করি, কাল থেকে এসেছি। সে বললে, ও বাড়িতে থাকতে পারবে? আমি বললাম, কেন পারবো না? সে বললে, দেখে নিও, কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউয়েরা কোশমিনকালেও বাড়ির ত্রিসীমানা মারায় না। আমি আবার বললাম, কেন গো? সে বললে, তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠল। বাড়িখানার চেহারা যেন কি রকম! ও যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন যখন তখন গিলে ফেলবে। তারপরেই ভাবলাম, কিছু না, লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই, তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার কথাবার্তা। গায়ে পুড়ে অত হিট করবার দরকার কি ছিল বাবু? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কথা বলবে, কারো কথায় কান দিও না। কিছু না, গাছপালা, ফল ফুলুরি গায়ের লোকে চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হবে, সের জন্য ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধেবেলায় ঝিঙে চুরি করছিল। তারপরেই মনে মনে বলল, অনেক দিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু 2টো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির মালিক আমি, কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন ওপরের বারান্দায় কেউ যেন হাত পা ধুচ্ছে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গেছেন, সুতরাং বারান্দায় কারুর ওঠা সম্ভব নয়। হঠাৎ মনে হলো, তাহলে এ জল আসছে কোত্থেকে? মিনিট 10 পর জল পড়া আপনা আপনিই বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধ হয় কোনো কলসি বা ঘড়াতে
জল রেখেছিলেন। হঠাৎ কোনো কারণে তা উল্টে গেছে। তাছাড়া আর কি হবে? একটু পরেই এসব ভেবে গিয়ে শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়। কি একটা ফুলের গন্ধও আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল? মনে মনে ভাবছি। ঘুমের ঘোরেই ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি! জানলার সামনে একটি বউ যেন চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি, ভুল হওয়ার তো নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন সুবাস ছড়িয়ে চলে গেল। না, কোনো ফুলের সুবাস নয়। এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কিছুতে। কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন যে আমি বাইরে এসেছি হঠাৎ করে ভুলেই গেলাম। আবার মনে পড়ল, ওহ, কে একটি বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিক দিয়েই তাকে দেখতে পেলাম না। গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্তই। কতক্ষণ পরে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনাই করতে লাগলাম মনের মধ্যে। একটা সুবিধে আছে, বড্ড নির্জন হলেও এখানে কাজ করবার সব জিনিসপত্র আছে। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অদ্ভুত হাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে নয়, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দ। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি, না, কিচ্ছু না। নিচের জানালাগুলো সব বন্ধ, ওপরের ঘরেরও জানলা সব বন্ধ। হাসির লহর তখন থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে। মনে মনে ভাবলাম, ব্যাপারটা কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে। ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় কুলুপ ঝুলছে। আমার কিন্তু মনে কোনো ভয় জন্মায়নি, কারণ সূর্যের আলোয় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। ওই হাসি যদি আমি রাত্রে শুনতাম, তবে বোধহয় অজ্ঞানী হয়ে যেতাম। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে, জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙেলতা, মালিক হওয়ার এ একটা অদ্ভুত মাদকতা তা কাল থেকে বুঝেছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরের শব্দ আসে কিনা শুনতে। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি বনের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যে আমিও ওদের কথাবার্তা যেন শুনতে পাচ্ছি। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যে পাওয়া যায়। হয়তো সবটাই আমার মনের ভুল। মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, এটা তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যায়, পারেও ভুলতে। আমি নিজের মনকেও বুঝালাম, ওসব কিচ্ছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সব ভুল। এই 9 দিনে আমার শরীর বেশ ঝরঝরে। খাই তাই আর ঘুমাই, কাজকর্ম কিচ্ছু নেই। কেমন যেন কুড়েমিতে পেয়েছে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক,
শুয়ে বসে থাকতে ভালোবাসি নে, কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন যেন একটা অবসাদ এসে আমায় ঘিরে ধরেছে। শুধু আরাম করতে ইচ্ছে করে। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্যই ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়োর এঁটো লতা রয়েছে জঙ্গলের মধ্যে, সেটা নিয়ে এসে এখানে পুঁতব। এবাড়ির কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব মজুদ। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ জনা 50, একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানালা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম। সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলা কপাটও তো খোলা নেই, যেমন তেমনি আছে। ব্যাপার কি? বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে। এবার তো ভুল হওয়ার কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি। এখন আবার চারিদিক নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও গিয়ে দেখি কেউ নেই। সেদিন রাত্রে এক ঘটনা ঘটল, ভারী মজার। খেয়ে দিয়ে সবই শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবার মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলের মুখ দেখতে এক রকম। একই লোক, যেন 50টা। এইরকম মনে হলো। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিলে, বললে, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সেই বাড়ির মধ্যে একটা লোক আছে। একজন বললে, সব মিথ্যে, কোথায় বাড়ি, আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপ রে বাপ, কথায় বলে ভূতের নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন, এইবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যে এলো গেল, তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশে তারা স্পর্শ করল না। আমি যে সেখানে আছি তারা তাও জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানলা দিয়ে বিছানায় এসে পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আহাত অচেতন হয়ে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না, ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে হয়, ঠিক সেরকম লাগছে। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচও কি তবে ভুল? খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি বোধ হয়। তাই যদি হয়, তবে সেই শেষ রাতের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি, তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে অমনি সুবাস ছড়ায়। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে আছে। কোনো অজানা বনফুলের সুবাস হয়তো এটা। সকালে
তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কীরকম আছো বাপু? আমি বললাম, ভালোই তো। দোকানি বললে, শুনেছ কিছু? আমি বললাম, না তো। সে বললে, তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্তর পন্তর? আমি বললাম, তেল দাও, চলে যাই, ওসব বাজে কথা রাখো। দোকানি বললে, আচ্ছা, একটা মেয়েকে কোনোদিনও দেখনি, বউ মতো, গন্ধ পাওনি? আমি বললাম, কিসের গন্ধ? সে বললে, ফুলের সুগন্ধ। আমি বললাম, না তো। এটা বলে চুপচাপ তাকিয়েছিলাম। সে বললে, খুব বেঁচে গিয়েছো তুমি, তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না। তারপর রোগা হয়ে, না খেয়ে, শুকিয়ে একদিন মারা যেত। দুটি লোকের ওই রকম হয়েছে এ পর্যন্ত। বাড়িতে নাকি ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে ও বাড়ি, না খেয়ে না দে ওখানেই পড়ে থাকে, ছেড়ে যেতে মন চায় না। তুমি দেখছি ভূতের মন্তর জানো। আমরা তো ও বাড়ির ত্রিসীমানা মারাইনি। মাথা খারাপ করে দেয় বাপু সাধারণ মানুষের। কথাগুলো শুনে তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এইসব মাথা সত্যিই খারাপ হবে নাকি? বাড়ির সীমানায় পা দিতেই আবার মনে হলো সব ভুল। পরম সুখে আছি, এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এ বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু আসে যায় না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিনরাত ভূতের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পাও যাইনি বাড়ি ছেড়ে। বং এভরিথিংয়ের প্রতিটা নূতন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন।